ক্লাস 10 ডেফিনেট কোয়েশ্চেন ব্যাংকের 170 পেজে আজকে আমরা 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে সমস্ত গ্রামার সেট এবং ডুয়াস ডাইরেক্টেড আছে সেগুলো সব কমপ্লিট করে ফেলবো, কারণ আমি আগের ভিডিওতে তোমাদেরকে 2012 সাল পর্যন্ত কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। আর এগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমাদের গ্রামার সেট ভালোভাবে প্র্যাকটিস করা থাকে তাহলে তোমরা বিভিন্ন রকম গ্রামার কিভাবে সলভ করতে হবে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে। তার জন্য বিগত বছরের গ্রামার সেট প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দাফান্দাতে যে সমস্ত মিসেলেনাস এক্সারসাইজেস রয়েছে এবং ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেস, জয়নিং অফ সেন্টেন্সেস, এই ধরনের গ্রামারগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। দেখবে এখান থেকে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরে যাবে যে কিভাবে এই গ্রামারগুলো সলভ করতে হবে, এবং দেখবে মাধ্যমিকে যতই তোমাদের গ্রামার কঠিন দিক না কেন তোমরা ঠিকঠাকভাবে করে আসতে পারবে। আর এর জন্য তো দাফান্দাতে বিভিন্ন রকম ভিডিও আমি ইউটিউবে আপলোড করে রেখেই দিয়েছি। এই চ্যাপ্টারগুলোর ওপর ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, জয়নিং অফ সেন্টেন্স, ট্রান্সফর্মিং অফ সেন্টেন্স, ফর্ম অফ ওয়ার্ডস, ফর্ম অফ ভার্বস, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, এই সমস্ত কন্টেন্টের উপরে ইউটিউবে আমার অজস্র ভিডিও আপলোড করা আছে। তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, আবার মাই টিউটোরিয়াল স্কিমের হোম পেজ থেকে বা ভিডিওস থেকেও তোমরা দেখে নিতে পারো। এই নিয়ে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেটা খুঁজে পাবে না সেটা আমাকে জানাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে। আজকে আমরা 2013 থেকে 2017 সাল পর্যন্ত গ্রামার সেটগুলি প্র্যাকটিস করবো। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো 2013 সালে আমাদের প্রথমে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, এখানে মোস্ট পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। তো আমি তোমাদেরকে একটা ফাঁকিবাজি বুদ্ধি শেখাচ্ছি, সেটা হচ্ছে যখনই দেখবে কোথাও ফন্ডের পরে শূন্যস্থান আছে তখন সেখানে চোখ বুঝে অফ বসিয়ে দেবে। ঠিক আছে, ফন্ডের পরে সবসময় অফই হয়। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার, যখন দেখবে কোনো ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ডের আগে হচ্ছে শূন্যস্থান আছে তখন সেখানে চোখ বুঝে অ্যান বসাবে। কিন্তু যদি সেখানে ইউনিভার্সিটি, ইউনিক এই ধরনের শব্দ থাকে তাহলে কিন্তু সেগুলোতে এ বসবে, কারণ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতনই হয় তাহলে কিন্তু সেই শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে এ বসে। ঠিক যেরকম ইউনিভার্সিটিকে আমরা অ্যান ইউনিভার্সিটি বলি না, এ ইউনিভার্সিটি বলি। ইউনিককে আমরা অ্যান ইউনিক বলি না, এ ইউনিক বলি। ইউনিভার্সকে এ ইউনিভার্স। তো ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে একমাত্র সেখানে অ্যান বসবে না, তাছাড়া ভাওয়েল দিয়ে শুরু যে কোনো ওয়ার্ডের আগে শূন্যস্থান থাকলে অ্যান বসাবে। এরপরে আছে এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দি মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর। ঠিক আছে, এইভাবে আমাদের আর্টিকেল এন্ড প্রিপোজিশনটা করে ফেললাম। এরপর ডুয়াস ডাইরেক্টেডে ফার্স্টে আমাদের আছে ন্যারেশন চেঞ্জ। হোয়াটস ইউর প্রবলেম সেড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। ডাক্তারটা পেশেন্টকে জিজ্ঞাসা করছে আপনার সমস্যাটা কি। তো এটা হচ্ছে আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আমাদের WH ওয়ার্ড দিয়ে এটা শুরু হয়েছে। তো আমরা যেরকমটা জানি যে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের এক্ষেত্রে আর যেহেতু WH ওয়ার্ড আছে তার জন্য এক্ষেত্রে আমাদের অন্য কোনো লিঙ্কার ব্যবহার করতে হবে না, ডিরেক্ট আমরা WH ওয়ার্ড দিয়েই আমরা এটাকে করতে পারবো। তো প্রথমে নিশ্চয়ই আমরা এইভাবে লিখবো দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট, কারণ সেইডের পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড হয় যেহেতু জিজ্ঞাসা করছেন। দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট, টুটা কিন্তু আর হয় না, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট। এরপর কি করব, সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ইফ লিঙ্কার বসে, কিন্তু এখানে যেহেতু WH ওয়ার্ড আছে তার জন্য এই ওয়ার্ডটাকেই আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করে নেব। এবার দেখো এখানে বলেছে হোয়াট ইজ ইউর প্রবলেম। আমরা যখন এটাকে ইনডিরেক্ট করব তখন এটাকে কি করব, হিজ অথবা হার করব, কারণ এখানে পেশেন্টটা একজন পুরুষ নাকি মহিলা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে বলা হয়নি। তার জন্য আমরা এনাকে হিজও লিখতে পারি অথবা হারও লিখতে পারি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই লিখবে। আর অবশ্যই এই হোয়াটের পরে যে অ্যাপোস্ট্রফি এসটা আছে সেটার মানে কিন্তু ইজ। এবার যেহেতু এটা ডিরেক্ট স্পিচে আর এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের ইনডিরেক্ট স্পিচে কিন্তু পাস্ট টেন্সে করতে হবে, তাহলে ইজটা আমাদের কি হয়ে যাবে, ওয়াজ। এবং সেটা অবশ্যই ন্যারেশন চেঞ্জ করতে গেলে সবার লাস্টে বসবে। এরকম কিন্তু নয় যে হোয়াট ইজ ইউর প্রবলেমটাকে আমরা হোয়াট ওয়াজ হার প্রবলেম বা হোয়াট ওয়াজ হিজ প্রবলেম করব। আমি তোমাদেরকে সবসময় বলেছি যে যখন আমরা কোয়েশ্চেন থেকে স্টেটমেন্ট করব তখন আমাদের অক্সিলারি সবার লাস্টে লিখতে হয়। তো এই ক্ষেত্রে ওয়াজ যেহেতু একটা অক্সিলারি তার জন্য আমাদের সবার লাস্টে লিখতে হবে। দেখো তোমরা যদি আমার ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ স্ক্রিনশট মেরে বা খাতায় টুকে নিয়ে চলে যাও তাহলে এই যে আমি এত ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এইগুলো তোমরা স্কিপ করে যাবে আর এগুলো তোমরা মিস আউট করবে, যার জন্য তোমরা ভালোভাবে গ্রামার শিখতে পারবে না। তার জন্য পরে গিয়ে যদি তোমরা আমাকে বলো যে আমি ন্যারেশন চেঞ্জ বুঝতে পারছি না, ভয়েস চেঞ্জ বুঝতে পারছি না, তাহলে কিন্তু সেগুলো মেনে নেওয়ার মতন নয়। কারণ আমি এতটাই ভালোভাবে এবং ভেঙে ভেঙে তোমাদেরকে প্রত্যেকটা গ্রামার ধরে ধরে বুঝিয়ে দিই যে অন্য কোনো ইউটিউবার এইভাবে তোমাদেরকে বোঝাবে না। তারা জাস্ট উত্তর এবং প্রশ্ন এবং উত্তর বলে চলে যাবে। তুমি যে কোনো ইউটিউবারের ভিডিও দেখতে পারো, তারা যদি তোমাকে আমার মতন এত ভালো করে ভেঙে বুঝিয়ে দেয় তাহলে আমি ইউটিউবে ভিডিও বানানো ছেড়ে দেবো। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে সত্যিই উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একদমই স্কিপ করবে না, এটা তোমাদেরই ভালো হবে, আমার কিছুই হবে না। তো এখানে আমরা তাহলে এই সেন্টেন্সটাকে এইভাবে ন্যারেশন চেঞ্জ করলে আমাদের আলটিমেট আনসার দাঁড়াবে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ অর হার প্রবলেম ওয়াজ। দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ অর হার প্রবলেম ওয়াজ।
এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। আশা করছি আমি কেন এইভাবে ন্যারেশন চেঞ্জটা করলাম সেটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আরো একবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইটের পরিবর্তে আস্কড হয়। যেহেতু আমাদের কাছে উনি পুরুষ নাকি মহিলা সেটা নির্দিষ্ট করা নেই, তার জন্য হিজ অথবা হার দুটো ইউজ করা যেতে পারে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে অন্য কোনো লিঙ্কার বসানোর রাইট নেই, তার জন্য ওয়ার্ডটাকেই আমরা বসিয়েছি। এখানে যেহেতু কোয়েশ্চেনে ওয়ার্ড আছে তার জন্য এটাকে আমরা লিঙ্কার হিসেবে বসিয়েছি। ওয়ার্ডের সাথে যে অ্যাপোস্ট্রফি এসটা আছে সেটা হচ্ছে ইজ। ইনডিরেক্ট স্পিচে সেটাকে আমরা পাস্ট টেন্স করলে ওয়াজ হয়ে যাবে। ওয়াজ যেহেতু একটা অক্সিলারি, তার জন্য আমাদের এটা সবার লাস্টে বসাতে হবে, কারণ কোয়েশ্চেন থেকে স্টেটমেন্ট করতে গেলে আমাদের অক্সিলারি সবার লাস্টে বসাতে হয়, আমাদের লিঙ্কারের পরে কিন্তু আমরা বসাতে পারবো না। তার জন্য আমাদের আনসার হয়ে যাবে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ অর হার প্রবলেম ওয়াজ। এরপর 2 দাগে আমাদের প্রশ্ন আছে, সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি। আমাদের লোকালিটিতে সেন্ট পল ক্যাথেড্রাল হলো সব থেকে বৃহত্তম চার্চ। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে। তো প্রথমেই আমি তোমাদেরকে নিয়মটা বুঝিয়ে দিই, একদমই স্কিপ করবে না ভিডিওটা, তাহলে কিন্তু একদম জানতে পারবে না। যে কোনো ভিডিওতে তোমরা যদি আমার ভিডিওটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা সবটাই ভালোভাবে শিখতে পারবে। ইনফ্যাক্ট সত্যি বলতে আমার ভিডিওটা, প্রত্যেকটা ভিডিও যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমাদের বাড়িতে কোনো আলাদা করে টিউশন টিচারই নেওয়া লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করলে কি করে করবো? আমরা জানি এটা আমাদের সুপারলেটিভে আছে, কারণ বিগেস্ট আছে, BIGGEST। আমরা হচ্ছে ডিগ্রি, আমরা ওয়ার্ড দেখে বুঝতে পারি যে সেটা কোন ডিগ্রিতে আছে। এখানে যেহেতু সবার লাস্টে EST যোগ আছে, মানে বিগের লাস্টে GEST যোগ আছে, তার মানে এটা সুপারলেটিভে আছে। আর কম্পারেটিভে করলে এটা বিগার করতে হবে, BIGGER করতে হবে। তো কম্পারেটিভে করার নিয়ম কি? যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্সটার মধ্যে কোথাও ওয়ান অফ দ্য না থাকে, কোথাও যদি ওয়ান অফ দ্য কথাটা না থাকে, তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার দিয়ে করতে হয়। আর যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমাদের মেনি আদার বা মোস্ট আদার দিয়ে করতে হয়। ঠিক আছে? তো প্রথমে যেভাবে সেন্টেন্সটা শুরু হয়েছে সেভাবেই শুরু করতে হয় কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ, এই সেন্ট পল ক্যাথেড্রাল ইজ এইটুকু আমাদের যেরকম আছে সেরকমই রেখে দিতে হবে। সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ সেরকমই রেখে দিতে হবে। এরপর কি চেঞ্জ করব? এই যে দ্য বিগেস্ট এইটাকে আমরা কম্পারেটিভ করব। এটা কম্পারেটিভ করলে কি হবে? শুধু বিগারের সাথে কিন্তু দি হবে না, বিগেস্টের সাথে দি হবে, কারণ একমাত্র বৃহত্তম চার্চ ছিল, তার জন্য নির্দিষ্ট করা হয়েছিল, সেই জন্য এখানে দি রয়েছে। কিন্তু যখন আমরা এটাকে বিগার করে দেব তাহলে কিন্তু আর তখন তার সাথে দি হবে না। ঠিক আছে? তাহলে সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ, দ্য বিগেস্টটাকে শুধুমাত্র বিগার করব। তারপর চার্চটা যেহেতু আমাদের নাউন, তার আগে আমরা একটা এনি আদার বসাবো, যেহেতু আমরা কম্পারেটিভ করছি। এনি আদার চার্চ ইন আওয়ার লোকালিটি। সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ বিগার, তারপরে আমরা একটা দেন বসাবো, বিগারের পরে একটা দেন বসাবো। আমাদের কম্পারেটিভ ওইটাই নিয়ম। প্রথমে সেন্ট পলস ক্যাথেড্রাল অক্সিলারি পর্যন্ত আমাদের একই রকম রাখতে হয়, তারপর কম্পারেটিভ করতে হয়, তারপর আমাদের একটা দেন বসিয়ে এনি আদার দিয়ে নাউন বসিয়ে বাকিটা লিখে দিতে হয়। তাহলে আমাদের আনসারটা কি হবে? সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ এইটুকু একই রকম রেখেছি, দ্য বিগেস্টটাকে বিগার করে দিয়েছি শুধুমাত্র, এরপর একটা দেন এনি আদার বসিয়েছি। এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে বসাতেই হয়, দেন এনি আদার বসিয়েছি, তারপরে চার্চ ইন আওয়ার লোকালিটি লাস্টে যেরকম ছিল চার্চ ইন আওয়ার লোকালিটি ওটা বসিয়ে দিয়েছি। বিগারের পরে দেন এনি আদারটা বসাতে হয়। সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ বিগার দেন এনি আদার চার্চ ইন আওয়ার লোকালিটি। 3 দাগে আছে, শি ওয়াজ লেট ফর দ্য কুইজ কন্টেস্ট, শি পারফর্মড ওয়েল। সে ওই প্রশ্ন প্রতিযোগিতাটার জন্য দেরি করে ফেলেছিল, কিন্তু সে ভালো পারফরমেন্স করেছে। এটাকে বলেছে দো ইউজ করে এটাকে জয়েন করতে বলা হয়েছে। তো আমরা জানি দো মানে হচ্ছে যদিও, আর এটা দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে এটা আমাদের কমপ্লেক্সে জয়েন করতে হবে। তো কমপ্লেক্সে জয়েন করলে আমরা এটাকে কিভাবে সাজাবো? আগে বাংলায় ভাবো। যদিও সে কুইজ কন্টেস্টের জন্য লেট হয়ে গিয়েছিল তবুও সে ভালো পারফর্ম করেছিল। আমরা জানি ইংলিশের ক্ষেত্রে তবুও আলাদা কোনো মিনিং হয় না। দো দিয়ে যদি আমরা সেন্টেন্স শুরু করি একটা কমা দিলেই আমাদের বোঝানো হয়ে যায় যে এটা তবুও বোঝাচ্ছে। তাহলে আমাদের আনসার কি হবে? দো শি ওয়াজ লেট ফর দ্য কুইজ কন্টেস্ট, কমা, এই কমাটার মানে হচ্ছে তবুও। যদিও সে কুইজ কন্টেস্টের জন্য দেরি করে ফেলেছিল তবুও শি পারফর্মড ওয়েল, সে ভালো পারফরমেন্স করেছে, বা সে ভালো পারফর্মের বাংলা মানেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই সমস্যাটাতে আমি অনেকবারই পড়ি। ভিডিও করার সময় আমার অনেক ইংলিশ ওয়ার্ডের বাংলা মানে পেটে আসে কিন্তু মুখে আসে না, বাট অন্য সময় আমার সেটা মনে থাকে। এর জন্য মাঝে মাঝে আমাকে খুব সমস্যায় পড়তে হয়। আমি ইংলিশটা বলতে পারি কিন্তু আমি বাংলা মানেটা ভুলে যাই মাঝে মাঝে, খুব কমন ভুলে যাই, শুধু উপস্থাপন করতে পেরেছে ভালো নিজেকে এরকম। এরপর 4 দাগে, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। এটাকে তুমি দুভাবে করতে পারো।
দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক। সুরেশকে শিক্ষক একটি এক্সারসাইজ বুক দিয়েছেন। ভয়েস চেঞ্জ করলে কি হবে? আমরা এটাকে দুভাবে করতে পারি। কিভাবে করতে পারি? যদি আমরা অ্যান এক্সারসাইজ বুকটাকে অবজেক্ট বানাই এবং দ্য টিচারটাকে সাবজেক্ট বানাই, তাহলে আমাদের কিভাবে করা উচিত? আমরা জানি প্রথমে অবজেক্ট হবে, তারপরে আমাদের একটা অক্সিলারি বসবে। যেহেতু এখানে গেভ আছে তাহলে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের অক্সিলারি মানে কি? অ্যান এক্সারসাইজ বুক হচ্ছে এক বচন, আমাদের দেখতে হয় যে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় ইজ, ওয়াজ এইসব হয়, তাই তো? আয়ের ক্ষেত্রে এম হয়, ওয়াজ হয়। তো এক্ষেত্রে অ্যান এক্সারসাইজ বুক যেহেতু এক বচন, তার জন্য এর সাথে আমাদের অবশ্যই ওয়াজ হবে, নিশ্চয়ই ওয়ার হবে না, তাহলে ওয়াজ হবে। তারপর কি হবে? গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ভার্ব থাকে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, তাহলে গিভেন হয়ে গেল। এরপর আমরা কি করব? আদার্স লিখবো। আদার্স এখানে অবভিয়াসলি সুরেশ, কিন্তু আমরা যে মানে টিচার যে সুরেশকে বইটা দিয়েছেন, এই সুরেশকে, এই কে কথাটা বোঝানোর জন্য উই নিড টু ব্রট অ্যানাদার ভার্ব। আমাদের এখানে আর একটা অ্যানাদার ভার্ব নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে টু। অবশ্যই আমাদেরকে সুরেশের আগে একটা টু নিয়ে আসতে হবে। সুরেশের প্রতি তিনি বইটা দিয়েছিলেন, তার জন্য সুরেশ অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ হবে বাই দ্য টিচার। আনসারটা হবে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার। কেন টু হলো? সুরেশ কে বইটা দিয়েছেন, এই কে বোঝানোর জন্য টু হলো। বোঝাতে পেরেছি? অ্যান এক্সারসাইজ বুক অক্সিলারি হিসেবে ওয়াজ বসবে, যেহেতু এটা পাস্ট টেন্স। গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন টু সুরেশ বাই দ্য টিচার। আরেক রকম ভাবে করতে পারো, যেখানে তোমাদের টু ইউজ করা লাগবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কি করে, ওই সুরেশের আগে টুটা দিতে ভুলে যায়, তার জন্য কিন্তু পুরো ভয়েস চেঞ্জটাই তার কাটা যায়। কিন্তু এক্ষেত্রে যদি তুমি মনে করো যে টুটা মনে রাখতে পারছি না, তাহলে অন্য কোনো প্রসেসে করা যেতে পারলে ভালো হতো। তাহলে তোমাদেরকে বলি, সুরেশটাকেই অবজেক্ট বানাবে, দ্য টিচার সাবজেক্ট থাকুক, কিন্তু সুরেশটাকেই অবজেক্ট বানাবে। যদি সুরেশ অবজেক্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু অক্সিলারি হিসেবে ওয়াজ বসবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এবং গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে গিভেন বসবে। আর এক্ষেত্রে আমরা আদার্স কাকে বানাবো? এখানে যখন অ্যান এক্সারসাইজ বুকটাকে আমরা অবজেক্ট বানাচ্ছিলাম, আদার্স হয়েছিল সুরেশ। ঠিক এখানে যখন সুরেশটাকে আমরা অবজেক্ট বানাচ্ছি, আদার্স হবে অ্যান এক্সারসাইজ বুক। তো এখানে অ্যান এক্সারসাইজ বুকটাকে আমরা আদার্সে রাখবো, বাট এর আগে কিন্তু আমাদের কোনো ভার্ব নিয়ে আসা লাগবে না, কোনো ভার্ব বড় করা লাগবে না। তো এখানে জাস্ট আমরা অ্যান এক্সারসাইজ বুক শুধু লিখে দিতে পারি, এর আগে কিন্তু কোনো টু নিয়ে আসা লাগবে না। তো আমার মনে হয় এটা বেশি ইজি। সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার, কিন্তু এখানে যদি তোমরা লিখতে চাও অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন সুরেশ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। গিভেন টু সুরেশ অবশ্যই লিখতে হবে। বুঝতে পেরেছো? এরপরে আমাদের পরে চলে আসবো ফ্রেজাল ভার্বসে। প্রথমটা আছে রিকভার। রিকভার মানে সুস্থ হয়ে ওঠা, তোমরা জানো। আর কাম রাউন্ড মানেও সুস্থ হয়ে ওঠা, তার জন্য এটা হবে কাম রাউন্ড। আর যেহেতু এখানে ভার্বের সাথে ইএস বা ইডি কিছু যোগ নেই, তার জন্য আমরা এটাকে কাম রাউন্ডই রাখতে পারবো। এরপরে আছে চেস্ট, মানে তাড়া করা, আর রান আফটার মানেও তাড়া করা। এবার যেহেতু এখানে আমাদের ভার্বটা পাস্ট টেন্সে আছে, চেস্ট মানে তাড়া করেছিল, তাহলে আমাদের এটা র্যান আফটার হবে। রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, তাই র্যান আফটার হবে। চেঞ্জ মানে পরিবর্তন করা, আর গেট বা বেরিয়ে আসা, আর গেট ওভার মানেও বেরিয়ে আসা। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, চেঞ্জ মানে পরিবর্তন করা, কিন্তু ইংলিশের অনেক ওয়ার্ড আছে যেগুলো এক একটা সেন্টেন্সে এক এক রকম ভাবে ইউজ করা হয়। তোমরা যদি ভেবে থাকো যে একটা জায়গায় তোমরা একটা ইংলিশের ওয়ার্ডের মানে একরকম জেনেছো বলে সেটা সব জায়গাতে একই রকম ভাবে প্রযোজ্য হবে, তাহলে ইউ আর রং। তোমাদের ইংলিশের প্রতি একটা ধারণা থাকা উচিত যে তোমরা বিভিন্ন ওয়ার্ডকে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারো। এটা ইংলিশের একটা ইউনিক ফেসিলিটি বলতে পারো। তো এখানে আমাদের এই চেঞ্জ মানে কিন্তু পরিবর্তন হওয়া নয়। এখানে এই সেন্টেন্সের জন্য চেঞ্জ মানে হচ্ছে বেরিয়ে আসা। ওয়ান ক্যান নট চেঞ্জ অ্যান ওল্ড হ্যাবিট ইজিলি। এখানে বলা হয়েছে যে খুব সহজেই কেউ একটা খারাপ অভ্যাসকে বদলাতে পারে না। তো এক্ষেত্রে যদি আমরা ফ্রেজাল ভার্বস ইউজ করি, তাহলে আমাদের এখানে চেঞ্জের মানেটা রাখতে হবে বেরিয়ে আসা। কেউ খুব সহজেই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে না। আর এখানে হচ্ছে আমাদের তাহলে গেট ওভার লিখতে হবে। ওয়ান ক্যান নট গেট ওভার অ্যান ওল্ড হ্যাবিট ইজিলি। এরপর দ্য বার্গলার্স, ওল্ড হ্যাবিট মানে পুরনো অভ্যাস। দ্য বার্গলার্স ফোর্সিবলি এন্টার দ্য হাউস, ডাকাতরা জোর করে বাড়ির ভিতরে ঢুকে এসেছে। তো এটাকে ফোর্সিবলি এন্টার্ড মানে জোর করে ঢুকে আসা, আর ব্রেক ইনটু মানেও জোর করে ঢুকে আসা। তো যেহেতু এখানে এন্টার্ডের সাথে ইডি যোগ আছে, মানে পাস্ট টেন্স আছে, তার জন্য এটা ব্রোক ইনটু হবে, BROKE ব্রোক ইনটু হবে। এরপর আমরা চলে যাবো 2014 সালে। 2014 সালে আর্টিকেল এন্ড প্রিপোজিশন আছে। অল দ্য গার্লস অফ দ্য ভিলেজ হ্যাভ
প্রমিস টু ফাইট অ্যাগেইনস্ট দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ। মানে হচ্ছে গ্রামের প্রত্যেকটা মেয়ে প্রতিজ্ঞা করেছে বাল্য বিবাহের মতন একটা অভিশাপের বিরুদ্ধে লড়াই করবে। ঠিক আছে, এরপর ডুয়াস ডাইরেক্টেডে আছে দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তো আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, ছেলেটি তার বন্ধুকে বলেছিল যে আমি কালকে স্কুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে জাস্ট আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। আর এক্ষেত্রে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের লিঙ্কার হিসেবে দ্যাট বসে, আর সেড টুর পরিবর্তে টোল্ড বসে। তাহলে দ্য বয় সেড টুর পরিবর্তে আমরা টোল্ড বসিয়ে দেবো হিজ ফ্রেন্ড। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, কমা কোটেশন উঠে যাবে, লিঙ্কার হিসেবে কি বসে? দ্যাট। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট। আইটাকে কি করব? অবশ্যই হি হবে, কারণ এখানে ছেলেটি তার বন্ধুকে বলছে, যেহেতু ছেলেটি একজন মেল তার জন্য আমরা এখানে হি করব। সে স্কুলে গিয়েছিল, তাহলে হি। এবার দেখো ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স। আমরা জানি রিপোর্টেড স্পিচে অলরেডি যদি কোনো পাস্ট ফর্ম ইউজ করা থাকে তাহলে আমাদের অতিরিক্ত পাস্টের জন্য আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন অতিরিক্ত পাস্ট দেখানোর জন্য একটা হ্যাড যোগ করব। আর অবশ্যই যে ভার্বটা দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, কারণ হ্যাডের সাথে কখনো পাস্ট ফর্ম বসে না। হ্যাডের সাথে সবসময় সব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ভার্বের থার্ড ফর্ম বসে। তো এর জন্য ওয়েন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব গান, হ্যাডের সাথে গান বসবে। টু স্কুল। এবার ইয়েস্টারডেটাকে আমরা কি লিখবো? আমরা জানি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা চার্ট প্যাটার্ন মুখস্থ করেছিলাম যে কোনটাকে কি রকম লিখতে হয়। টুডে থাকলে দ্যাট ডে লিখতে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে লিখতে হয়, নাও থাকলে দেন লিখতে হয়। একটা মুখস্থ করেছিলাম তো। তো ইয়েস্টারডে থাকলে কি লিখতে হয়? দ্য প্রিভিয়াস ডে। এইভাবে আমরা আনসারটা করে ফেলবো। আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসার হবে The boy told his friend that he had gone to school yesterday. সেইটুর পরিবর্তে টোল্ড লিখলাম, লিঙ্কার হিসেবে দ্যাট বসালাম। যেহেতু ছেলেটি একজন ছেলেটি স্কুলে গেছে তার জন্য হি লিখলাম। ওয়েন্ট ছিল, অলরেডি পাস্ট টেন্স ছিল, তাই হ্যাড নিয়ে আসলাম অতিরিক্ত পাস্ট দেখানোর জন্য। আর হ্যাড থাকলে তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে, তার জন্য ওয়েন্টের থার্ড ফর্ম গান ইউজ করলাম। আর এটা আমি এখানে ইয়েস্টারডে রেখে দিয়েছি, এটা আমার ভুল হয়েছে, এটা হচ্ছে দ্য প্রিভিয়াস ডে হবে। আমি তখন অতটা লক্ষ্য করিনি। ঠিক আছে, এখন ঠিক করে দিচ্ছি। The previous day. The boy told his friend that he had gone to school the previous day. এবার তোমাদেরকে একটা কথা বলি। কিছুদিন আগে আমাকে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে অবজেক্ট থাকলে সেখানে মানে অপটেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকলে সেখানে নাকি লেট দিয়ে করতে হয়, অবজেক্ট না থাকলে সেটা নাকি ইউ আর অর্ডার টু বা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে হয়। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, ইংলিশের ভয়েস চেঞ্জ বিভিন্ন রকম ভাবে করা যায়, অবজেক্ট থাকুক আর না থাকুক। যদি প্লিজ থাকে তাহলে সেটা হচ্ছে তোমাকে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে হবে, অথবা যদি তুমি সেটাকে লেট দিয়ে করতে চাও তাহলে লেট দিয়ে তুমি করতে পারো, বাট লাস্টে কমা দিয়ে তোমাকে প্লিজ কথাটা উল্লেখ করে রাখতেই হবে, নইলে কিন্তু তোমার নাম্বারটা কাটা যাবে। ঠিক আছে। আর যদি তুমি মনে করো তুমি প্রত্যেকটা অপটেটিভ সেন্টেন্স যেটা একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সেটাকে তুমি লেট দিয়ে করতে পারো, ইউ আর অর্ডার টু দিয়ে করতে পারো, ইউ আর অ্যাডভাইস টু দিয়ে করতে পারো, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে পারো, যেরকমটা তুমি করতে পারো অ্যাজ ইউ উইশ, কিন্তু কোনোটাই ভুল নয়। কোনো টিচার যদি তোমাদেরকে বুঝিয়ে থাকে যে অবজেক্ট থাকলে লেট দিয়ে করতে হয়, অবজেক্ট না থাকলে লেট দিয়ে করা যায় না, দিস ইজ এক্সট্রিমলি রং। এরকম বলে কিছু হয় না। তুমি এই অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তুমি যেভাবে খুশি করতে পারো। আর কোনো এক্সামিনার যদি কেটে দিয়ে থাকেন তাহলে তুমি তখন আমাকে বলবে যে ম্যাম আপনি বলেছিলেন এবং কোনো এক্সামিনার কেটে দিয়েছেন। হয়তো এটা তোমাদের পার্টিকুলার কোনো স্কুলের স্যার বা টিউশন স্যার কাটবেন, কিন্তু আমি পর্ষদের হয়ে তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেখানেই এই গ্রামার করে আসো না কেন, আমার কথা শুনে কোনো এক্সামিনার, কোনো জেলার টিচার কেউ এটা করতে পারবেন না, কেউ এটা কখনোই করতে পারবে না। তাদের রাইট নেই যে তারা এরকম অবজেক্ট মানে এরকম কখনো সম্ভবই নয়। ইংলিশে এরকম কোনো নিয়মই নেই অপটেটিভ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে অবজেক্ট থাকলে লেট দিয়ে করা যাবে আর অবজেক্ট না থাকলে লেট দিয়ে করা যাবে না। তো আজকে ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। যেরকম এখানে যদি আমাদের কোশ্চেন থাকে প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দিস রুম, তো আমরা এটা ইজিলি বুঝতে পারছি এটা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে হবে, বিকজ উই নোটিস আ প্লিজ ইন ফ্রন্ট অফ দিস সেন্টেন্স। তো আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের প্রথমে একটা প্লিজ আছে, তার জন্য আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে করতে হবে। তো তোমরা একদম সহজ ভাষায় করে দিতে পারো, ইউ আর রিকোয়েস্টেড টু মেইনটেইন সাইলেন্স ইন দিস রুম, তোমাকে অনুরোধ করা হচ্ছে এই রুমের মধ্যে নীরবতা বজায় রাখতে। বাট তোমার যদি মনে হয় তুমি এটাকে লেট দিয়ে করবে, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো এক্সামিনার কাটতে পারবেন না। বাট কিভাবে করবে? লেট সাইলেন্স বি মেইনটেইনড ইন দিস রুম, কমা দিয়ে অবশ্যই তোমাকে প্লিজ লিখতে হবে, কারণ প্লিজটা প্রথমে ছিল, তার জন্য লেট সাইলেন্স বি মেইনটেইনড ইন দিস রুম, কমা প্লিজ। এটাও ঠিক
এটাও ঠিক, চাইলে তুমি তোমার যে কোনো টিচারের কাছে আমার এই ভিডিওটা নিয়ে গিয়ে দেখাতে পারো। তুমি যদি বলতে পারেন যে আমি ভুল করাচ্ছি, তারপর তুমি এসে আমার কাছে বলবে। তো এই ভিডিওগুলো, এই ভয়েস চেঞ্জগুলো আমরা এইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা ইজি মনে হবে সেটা তুমি করবে। ইউ আর একটা কোয়েশ্চেন আছে দেখবে, ওপেন দ্য ডোর, এটা ম্যাক্সিমাম টিচার তোমাদেরকে শেখায় লেট দ্য ডোর বি ওপেনড এইভাবে করতে, বাট অনেকেরই লেট দিয়ে মনে থাকে না। তো তোমরা যারা কমফোর্টেবল ফিল করো যে ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, তারা ওইভাবেই করবে, কেউ কাটতে পারবে না। ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর ইজ রাইট, আবার লেট দ্য ডোর বি ওপেনড ইজ অলসো রাইট, কেউ কাটতে পারবে না, ঠিক আছে। এরপর 3 দাগে, টেল মি হোয়াট ইউর নেম ইজ, আমাকে বলো তোমার নাম কি। ব্যাপারটা একটু লক্ষ্য করো, এটা একটা স্টেটমেন্ট। ফর দিস রিজন ইজ মানে আমার ইংলিশটা একটু বোঝার চেষ্টা করো। ইজি হচ্ছে এখানে আমার সাবজেক্ট, আর ইজ হচ্ছে আমি অক্সিলারি হিসেবে ইউজ করছি, ঠিক আছে। তো তার জন্য কেউ ভেবো না যে আমি ভুলভাল ইংলিশ বলছি। ইজ স্টিল হেয়ার লাস্ট অফ দিস সেন্টেন্স, ইজ হচ্ছে আমাদের সেন্টেন্সের একদম লাস্টে রয়েছে। টেল মি হোয়াট ইউর নেম ইজ, আমাকে বলো তোমার নামটা কি। সিম্পল সেন্টেন্সে করলে আমরা কি করব, আমাকে বলো তোমার নামটা কি। তাহলে সিম্পল সেন্টেন্সে করলে আমাকে তোমার নাম বলো, টেল মি ইউর নেম, জাস্ট এরকম সিম্পল। টেল মি হোয়াট ইউর নেম ইজটাকে আমরা জাস্ট করবো টেল মি ইউর নেম, আমাকে তোমার নাম বলো, সিম্পল হয়ে গেল। আবার কি, এটা নিয়ে এত ভাবনা চিন্তার কিছুই নেই। 4 দাগে আছে, ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো, তোমার জন্য কালকে আসাটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। তো এটাকে বলেছে নিড দিয়ে করতে। দেখো, নট নেসেসারি আর নো নিড ব্যাপারটা একই, তো আমাদের কিচ্ছু করার নেই, শুধু নট নেসেসারির জায়গায় নো নিড লিখে দেবো বা নিড নট লিখে দেবো, ঠিক আছে। তোমরা চাইলে নিড নট লিখতে পারো, নো নিডও লিখতে পারো। ইট ইজ নিড নট ফর ইউ টু কাম টুমরো, আবার ইট ইজ নো নিড ফর ইউ টু কাম টুমরো, হোয়াট এভার ইউ উইশ, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো। ইট ইজ নো নিড ফর ইউ টু কাম টুমরো, ঠিক আছে। এরপর ফ্রেজাল ভার্বস, প্রথমে আছে টলারেট অর্থাৎ সহ্য করা, আর তার সাথে বিয়ার উইথ মানেও সহ্য করা। তো আমরা এখানে বিয়ার উইথ রাখতে পারি, বিকজ এখানে কোথাও এস বা ইডি কোথাও কোনো কিছু যুক্ত নেই। কন্টিনিউড এর মানে হচ্ছে কন্টিনিউড মানে হচ্ছে চালু রাখা, আর কিপ অন মানে হচ্ছে চালু রাখা। তো এখানে যেহেতু ইডি যোগ আছে আর আমাদের কিপ আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাদের এখানে পাস্ট টেন্স করতে হবে। কিপটাকে যদি আমরা পাস্ট টেন্স করি তাহলে আমাদের কেপ্ট হয়ে যাবে, তাহলে এটা কেপ্ট অন করতে হবে। এরপর আছে রিজেম্বলস অর্থাৎ সাদৃশ্য হওয়া, আর টেক আফটার মানেও সাদৃশ্য হওয়া, কিন্তু এখানে ভার্বের সাথে এস যোগ আছে, তার জন্য টেক্স আফটার হবে। ডাইড মানে মারা যাওয়া, পাস অ্যাওয়ে মানেও মারা যাওয়া, বাট এখানে ইডি যোগ আছে, ডি যোগ আছে যেহেতু, তার জন্য পাসড অ্যাওয়ে হবে, ঠিক আছে, ইডি যোগ হবে। এরপর আমরা চলে যাবো 15 সালে। লেপচা জগৎ ইজ দি মোস্ট এক্সকুইসিট প্লেস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিলস, ইট অফার্স আ ইউনিক এক্সপিরিয়েন্স। একটু আগে আমি তোমাদেরকে যেটা বললাম যে ইউনিক থাকলে এন বসে না, এ বসে। টু নেচার লাভার্স উইথ ইটস আলপিন সিনারিও অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন হয়ে গেল। এরপরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। হি কিপস সেইং আই এম ভেরি লাকি, এখানে দেখো আমাদের রিপোর্টিং স্পিচটা আছে প্রেজেন্ট টেন্সে। তো আমরা জানি যদি এদিকে কোথাও কোনো পাস্ট টেন্স না থাকে, এদিকেও আমাদের কোনো পাস্ট টেন্স ইউজ করা যায় না, এদিকে যে টেন্স থাকবে এদিকেও আমাদের সেই টেন্সই রাখতে হবে। তো এখানে যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স আছে, এদিকেও আমাদের প্রেজেন্ট টেন্স রাখতে হবে। তাহলে হি কিপস সেইং, এটা আমাদের যেরকম আছে সেরকমই বসবে, বাট যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জ, তার জন্য আমরা লিঙ্কের হিসেবে জাস্ট একটা দ্যাট বসাবো, ঠিক আছে। তাহলে হি কিপস সেইং দ্যাট। এবার আইটাকে হি করবো, কারণ এখানে সে বলছে, তার জন্য এখানে হি করব। তাহলে হি, এবার দেখো আয়ের সাথে এম বসে, কিন্তু হি এর সাথে তো আমরা এম বসতে পারি না, কারণ ওটা কোনো নিয়ম নেই। তাহলে হি এর সাথে ইজ বসবে, হি ইজ ভেরি লাকি। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। 2 দাগে আছে রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, রমেশ একজন খুবই অমায়িক গায়ক। হি অলসো প্লেস দ্য গিটার ওয়েল, সে খুব ভালো গিটারও বাজাতে পারে। কি বলা হয়েছে, নট অনলি বাট অলসো দিয়ে জয়েন করতে বলা হয়েছে। তাহলে নট অনলি বাট অলসো মানে হচ্ছে সে শুধু এটাই করতে পারে না, ওটাও করতে পারে, এরকম ব্যাপার বোঝানোর জন্য নট অনলি বাট অলসো ইউজ করা হয়। তো আমরা এরকম ভাবে করতে পারি, রমেশ যে শুধু একজন এক্সেলেন্ট সিঙ্গার তাই নয়, সে ভালো গিটারও বাজাতে পারে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে লিখবো। রমেশ ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, এখানে কি ছিল, রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, আমরা জাস্ট কি করলাম, ইজ এর পর থেকে একটা নট অনলি লিখলাম, রমেশ ইজ এর পরে একটা নট অনলি লিখলাম, অ্যান এক্সেলেন্ট সিঙ্গার যেরকম ছিল সেরকম লিখে দিলাম, আর ফুল স্টপের পরিবর্তে একটা কমা বসাবো, আর হিটাকে তুলে দেবো, দিয়ে অলসোর আগে একটা বাট বসাবো, ঠিক আছে। হিটাকে তুলে দিয়ে অলসোর আগে হি এর পরিবর্তে একটা বাট বসাবো, তারপরে আর কিচ্ছু করার নেই, যেরকম সেন্টেন্স আছে সেরকমই থাকবে। রমেশ ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, কমা, বাট অলসো প্লেস দ্য গিটার ওয়েল। তোমরা চাইলে কমা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কিছুই কাটা যাবে না।
3 দাগে আছে মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। বন্যার কারণে অনেক বিল্ডিংস নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়েস চেঞ্জ করতে হবে। কিভাবে করবে? এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে নেই। কিভাবে বুঝলাম? হ্যাভ আছে, বিন আছে, ড্যামেজড আছে, অর্থাৎ ভার্বের সাথে হ্যাভের সাথে বিন আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে আছে। আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, তার জন্য এটা প্যাসিভ ভয়েসে আছে। তো আমরা অ্যাক্টিভ ভয়েসে করলে কি করব? যেটা আমাদের অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ফ্লাডটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে, অক্সিলারি উঠে যাবে, কারণ আমাদের অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি থাকে না। তো এখানে যেহেতু হ্যাভ আছে, মেনি বিল্ডিংস হ্যাভ, তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় হ্যাজ বসে, প্লুরাল নাম্বারের সাথে কিন্তু হ্যাজ বসে না, হ্যাভ বসে। তো এখানে যেহেতু মেনি বিল্ডিংস থার্ড পারসন ছিল, কিন্তু এটা প্লুরাল ছিল, যদি এটা সিঙ্গুলার হতো তাহলে এটা হ্যাজ বসতো, যেহেতু প্লুরাল তার জন্য হ্যাভ বসেছিল। কিন্তু যদি আমরা ফ্লাড ইউজ করি সাবজেক্ট হিসেবে, তাহলে কিন্তু আমাদের হ্যাভ বসালে হবে না, কারণ ফ্লাড ইজ আ থার্ড পারসন আর এটা সিঙ্গুলার নাম্বার, তার জন্য ফ্লাডের সাথে আমাদের অবশ্যই হ্যাজ বসাতে হবে। উই হ্যাভ টু রাইট হ্যাজ উইথ ফ্লাড, ঠিক আছে? তাহলে ফ্লাড হ্যাজ, এরপর ড্যামেজড, ড্যামেজড এর পাস্ট ফর্মও ড্যামেজড, তার জন্য ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। এটা হচ্ছে আমাদের আনসার। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করলে হবে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। এরপর শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। শীতল আমাদের স্কুলের মধ্যে সব থেকে দ্রুতগামী দৌড়বিদ বা রানার। তো বলেছে এখানে ফাস্ট ইউজ করে লিখতে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে। ফাস্টারটাকে যদি ফাস্ট লিখতে বলা হয় তাহলে আমরা জানি যে ওটা পজিটিভ ডিগ্রি করতে বলা হচ্ছে, তাই তো? তাহলে আমরা জানি এটা আমাদের সুপারলেটিভে আছে, আর সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে গেলে ভেরি ফিউ দিয়ে করতে হয়, আর যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে আমাদের নো আদার দিয়ে করতে হয়। তো যেহেতু এখানে সুপারলেটিভে আমাদের কোথাও ওয়ান অফ দ্য কথাটা নেই, তাহলে আমাদের এটা নো আদার দিয়ে করতে হবে। তাহলে নো আদার, তারপরে কি লিখবো? রানার। অবশ্যই নো আদারের পরে নাউন লিখতে হয়, তো নো আদার রানার, এরপর অক্সিলারি হবে। এখানে অক্সিলারি কি আছে? ইজ আছে, তাহলে ইজ লিখবো। নো আদার রানার ইজ, এরপর একটা যে অ্যাজ ব্যাপারটা আসে, ঠিক আছে? অ্যাজ ফার্স্ট, যেহেতু আমাদের এখানে ফার্স্ট ইউজ করতে বলা আছে, অ্যাজ ফার্স্ট অ্যাজ শীতল ইন দ্য স্কুল, এইভাবে করতে হবে। কি হলো আনসারটা? নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল। তোমরা চাইলে ইজ সো ফাস্ট অ্যাজ শীতল করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর রিজেম্বলস টেক্স আফটার, স্টার্টস মানে শুরু হওয়া, আর সেট ইন মানেও শুরু হওয়া, এখানে যেহেতু এস যোগ আছে তার জন্য সেটস ইন হবে। ক্লোজেস মানে বন্ধ হওয়া, ব্রেকআপ মানেও বন্ধ হওয়া, ক্লোজেস যেহেতু এস যোগ আছে তাই ব্রেকস আপ হবে। পাবলিশড মানে প্রকাশিত হওয়া, ব্রিং আউট মানে প্রকাশিত হওয়া, ইডি যোগ আছে তার জন্য ব্রট আউট হবে। চলে আসবে এবার 16 সালে। প্রথমে আর্টিকেল এন্ড প্রিপোজিশন। ইন্ডিয়া স্টর্মড ইনটু দ্য কোয়ার্টার ফাইনালস অফ দ্য ওয়ার্ল্ড কাপ অন ফ্রাইডে, defeating West Indies by 4 wickets in a not so high scoring game in Perth. এটা হচ্ছে আর্টিকেল এন্ড প্রিপোজিশন গেল। ডু অ্যাজ ডাইরেক্টেডে কি আছে? she said to me are you well, সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ভালো আছো। ইনডিরেক্ট স্পিচে কি করতে, বা তুমি কি ঠিক আছো। ন্যারেশন চেঞ্জ কি করে করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের অবশ্যই সেড টুর পরিবর্তে আস্কড হবে। আর লিঙ্কার হিসেবে যেহেতু এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে লিঙ্কার হিসেবে অবশ্যই আমাদের এখানে ইফ বসাতে হবে। তাহলে she asked me if, এইটুকু হলো she asked me if। এরপর কি? যেহেতু সে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে আমি এখানে ইউ এর পরিবর্তে আই লিখবো, যে আমি ঠিক আছি কিনা, মানে সে বলছে যে তুমি কি ঠিক আছো, তাহলে যখন আমি ইনডিরেক্ট স্পিচে বলবো তাহলে কি রকম ভাবে বলবো? সে আমাকে জিজ্ঞাসা করলো আমি ঠিক আছি কিনা, তাহলে অবশ্যই ইউটা আই হয়ে যাবে। এবার ইউ এর সাথে আর বসছে, কিন্তু আই এর সাথে কি আর বসতে পারে? বসতে পারে না। আই এর সাথে তো সবসময় এম বসে, আর সেটা পাস্ট টেন্সে লিখতে গেলে ওয়াজ বসে, তাহলে অবশ্যই আমরা এখানে পাস্ট টেন্সে লিখবো এবং আই এর সাথে ওয়াজ লিখবো, তাছাড়া আর কিছুই চেঞ্জ হবে না। তাহলে আমাদের এখানে আনসার হবে she asked me if I was well। এখানে আমাদের আনসার হলো she asked me if I was well। 2 দাগে আছে he is too short to reach the fruit of the tree। এখানে কি টু টু আছে, একটা টি ডবল ও একটা টিও। তো আমরা জানি এরকম টু টু থাকলে যদি বলা হয় যে রিমুভিং টু টু দিয়ে রিমুভিং টু করতে, তাহলে আমাদের সেটা মানে অমিট টু করতে বলা হয়, মানে অর্থাৎ টুটাকে বাইরে বার করে দিতে হবে, তাহলে আমাদের সো দ্যাট দিয়ে করতে হয়। এটা যদি কমপ্লেক্স করতে বলা হতো তাহলেও আমাদের সো দ্যাট দিয়ে করতে হতো, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সো দ্যাট দিয়ে করলে কি করব? এই প্রথমে যে টি ডবল টু আছে তার জায়গায় একটা সো বসাবো, দিয়ে হি ইজ সো শর্ট, তারপর একটা দ্যাট বসাবো, দ্যাট, আবার একটা হি বসাবো, আবার একটা ক্যান ভার্ব নিয়ে আসবো, ক্যান নট, মানে নেগেটিভ করতে বললেও আমাদের এইভাবেই করতে হবে। হি ইজ টু শর্ট দ্যাট হি ক্যান নট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। এখানে আমাদের ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, তার জন্য ক্যান বসালাম। যদি আমাদের ওয়াজ থাকতো তাহলে আমাদের ক্যানের পাস্ট ফর্ম কুড বসাতে হতো।
কুড নট হয়ে যেত। তাহলে আমাদের আনসার হবে হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। এরপরে আছে আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে জানি। ভয়েস চেঞ্জ করলে কি হবে, দ্য ম্যান হচ্ছে অবজেক্ট হয়ে যাবে, দ্য ম্যান। এবার এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে অক্সিলারি হিসেবে অবশ্যই ইজ বসবে। দ্য ম্যান ইজ নোন, নো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে নোন। দ্য ম্যান ইজ নোন, এটা কিন্তু বাই হবে না, অবশ্যই টু মি হবে। আমি মানুষটাকে চিনি, আমার প্রতি মানুষটা পরিচিত, আমার প্রতি মানুষটা পরিচিত, তাহলে টু হবে। ঠিক আছে, সবসময় নোন ভার্বের সাথে এটা জেনে নাও, কখনোই বাই হয় না, নোন ভার্বের সাথে, নো ভার্বের সাথে সবসময় টু হয়। তাহলে দ্য ম্যান ইজ নোন টু মি, এটা হলো। এরপর 4 দাগে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সে সব থেকে লম্বা ছেলে। কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে, তো আমি বলেইছিলাম যদি ওয়ান অফ দ্য না থাকে তাহলে আমাদের এনি আদার দিয়ে করতে হবে। তাহলে কিরকম নিয়ম, হি ইজ বলেছিলাম অক্সিলারি পর্যন্ত যতটুকু থাকবে ততটুকু লিখে দিতে হবে। হি ইজ, দ্য টলেস্টটাকে শুধু টলার করে দেবো, দ্য টলেস্টটাকে শুধু টলার করে দেবো। এরপর একটা দেন এনি আদার বসে, দেন এনি আদার বসে। তারপর বয় ইন দ্য ক্লাস, এটা কিন্তু এরকম ভাবেই বসে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হলো, হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আনসার হবে হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ফ্রেজাল ভার্বস, প্রথমটা আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা, মেক আউট মানেও বুঝতে পারা, যেহেতু আমাদের এখানে কোথাও কোনো ভার্বের সাথে ইএস বা ইডি বা কিছু যোগ নেই তার জন্য মেক আউটই থাকবে। মেট মানে দেখা করা, আবার কাম অ্যাক্রস মানেও দেখা হওয়া, তো যেহেতু এটা পাস্ট টেন্স আছে তার জন্য কেম অ্যাক্রস হবে অর্থাৎ সিএমই হবে। অ্যাপিয়ার মানে হাজির হওয়া, টার্ন আপ মানেও হাজির হওয়া, যেহেতু এখানে কিছু যোগ নেই ভার্বের সাথে তার জন্য টার্ন আপই থাকবে। উইথড্রন মানে প্রত্যাহার করা, আর এটা যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, কি করে বুঝলাম, ওয়াজ এর সাথে আছে বলে, তো এখানে যেহেতু এটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অবশ্যই আমাদের কল অফ মানেও প্রত্যাহার করা, কিন্তু কলেরও পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে অর্থাৎ কল্ড অফ হবে। কলের তো দুটো ফর্মই এক, কল্ড কল্ড, তার জন্য কল্ড অফই হবে। এরপর চলে যাবো 17 সালে, অর্থাৎ আমাদের লাস্ট ইয়ার, মানে যেটা আমরা এই ভিডিওতে লাস্ট করতে চলেছি। তো এখানে আমাদের আর্টিকেল প্রিপোজিশনের আগে আছে ফর্ম অফ ভার্বস। মিনারা বেগম হু হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমনাস্ট ফর 30 ইয়ার্স। কেন বললাম এখানে হ্যাজ বিন কোচিং কেন হলো বলো তো, কারণ যখন দেখবে কোনো একটা কাজ অনেক দিন ধরে হয়ে আসছে, অনেকক্ষণ ধরে হয়ে আসছে, তাহলে সিন্স বোঝালে আমরা সেখানে অবশ্যই হ্যাজ ভার্ব ইউজ করি, এবং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তবে গিয়ে আমাদের হ্যাজ এর সাথে বিন থাকে, তার সাথে ভার্বের পাস্ট ভার্বের আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ থাকে। ঠিক আছে, এখানে যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য আমরা এখানে হ্যাজ বিন কোচিং রাখলাম, যেহেতু অনেক 30 ইয়ার্স ধরে মিনারা বেগম ন্যাশনাল লেভেলে জিমন্যাস্টিক্স করে আসছেন, তার জন্য হ্যাজ বিন কোচিং হলো। টু রিসিভ আ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার, সুন আফটার, ও এটা হবে ওয়াজ সারপ্রাইজ টু রিসিভ আ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার ফিনিশড 4th ইন দ্য অলিম্পিক্স। ঠিক আছে, দীপা কর্মকার নিজে ফিনিশ করেছিল, তার জন্য শুধু ফিনিশড হয়েছে। এরপর when John arrived in Mumbai by train there was not a single penny in his pocket, এটা হচ্ছে আমাদের আর্টিকেল প্রিপোজিশন। যখন জন মুম্বাইয়ে পৌঁছালো ট্রেনের মাধ্যমে তখন তার পকেটে একটা পয়সাও ছিল না, এটা বোঝাতে চাওয়া হয়েছে। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে আছে ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, বাচ্চারা খেলার জন্য বাইরে যেতে পারলো না। কমপ্লেক্স সেন্টেন্স করলে কি হবে, যেহেতু তখন বৃষ্টি হচ্ছিল সেই জন্য বাচ্চারা বাইরে খেলতে যেতে পারলো না, তাহলে আমাদের অ্যাজ দিয়ে করতে হবে, তাই না? কিছুই না, জাস্ট সেন্টেন্সের প্রথমে একটা অ্যাজ বসাতে হবে, অ্যাজ ইট ওয়াজ রেইনিং ফুল স্টপের পরিবর্তে কমা, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, কিছুই আমাদের করতে হবে না, খুবই সহজ। অ্যাজ ইট ইজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এই কমাটার মানে হচ্ছে সেহেতু, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু চিলড্রেনরা বাইরে বেরোতে পারেনি খেলার জন্য। সেকেন্ডে আছে মাই ফ্রেন্ড গিভ মি আ স্টোরি বুক, এটাকেও দুরকম ভাবে করতে পারো, ঠিক যেরকমটা আমি ফার্স্টে বুঝিয়েছিলাম। যদি তোমরা এই স্টোরি বুককে অবজেক্ট করো আর মাই ফ্রেন্ডকে সাবজেক্ট করো, তাহলে আমাদের কিভাবে করতে হবে, একটা অবশ্যই একটা টু নিয়ে আসতে হবে। এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড, আর যদি তোমরা মিটাকে অবজেক্ট করো আর এটাকে যদি ঘুরিয়ে আই করতে পারো তাহলে হবে আই ওয়াজ গিভেন আ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। অবশ্যই দুরকম ভাবে করতে পারো, আমি আগেরটাতে কারণ বুঝিয়ে দিয়েছি কিভাবে কিরকম করতে হবে, টু ভার্ব কেন নিয়ে আসতে হবে, তার জন্য এটা তার ডিটেলসে বোঝালাম না। এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড, আই ওয়াজ গিভেন আ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড, এই দুরকম ভাবেই তোমরা করতে পারো, যেটা ভালো লাগবে সেটা করতে পারো। দ্য পুলিশম্যান সেড টু দ্য থিফ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, পুলিশটা চোরটাকে জিজ্ঞাসা করলো কোথায় তুমি চুরি করা জিনিসপত্রগুলি রেখেছো। ইনডিরেক্ট স্পিচ করলে কি হবে, অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেইটার পরিবর্তে আস্কড করব, আর যেহেতু আমাদের এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে তার জন্য লিঙ্কার হিসেবে ইফ না বসিয়ে আমরা ওয়্যারটাকেই বসাবো। যেহেতু এখানে হ্যাভ আছে তাহলে আমাদের পাস্ট টেন্সে হ্যাড হবে,
আর হ্যাডের সাথে যদি অবশ্যই আমাদের কেপ্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কেপ্টই হবে, ঠিক আছে। তাহলে কি হবে, দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ হোয়ার, ইউটা হি হয়ে যাবে কারণ এখানে চোরটা ছেলে আর মেয়েরা তো চোর হয় না, তাই না, তো ছেলেই, আমি এখানে ছেলেই করছি। হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস, এটা হবে আমাদের আনসার। কি হলো, দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস, এটা হবে আনসার। এরপর রিকভার মানে সেরে ওঠা, কাম ডাউন মানেও সেরে ওঠা, রিজেক্ট মানে প্রত্যাহার করা, টার্ন ডাউন, সরি রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, পুট অন, টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করা, ওর মানে পরিধান করা, পুট অন মানেও পরিধান করা। এবার যেহেতু এখানে ওরের পাস্ট ফর্ম আছে, পুটেরও পাস্ট ফর্ম হবে, এবার পুটের পাস্ট ফর্ম তো একই, পুট পুট পুট, তার জন্য পুট অন। তো আশা করছি তোমাদেরকে 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে সমস্ত গ্রামার সেটগুলি আছে সব সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি এবং ক্লিয়ার করতে পেরেছি। এখনো যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট আমরা 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত সলভ করে ফেলবো, তাহলেই আমাদের দাফেন্দাতের যে মাধ্যমিক বিগত বছরের গ্রামার সেটগুলি রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর আস্তে আস্তে কিন্তু আমি অনেক রকমের গ্রামার এবং অনেক রকমের রাইটিং তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো মাধ্যমিক 2025-এর জন্য। এত চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেই দেখছি কমেন্ট বক্সে বলছো যে অনেক দেরি হয়ে গেছে, এত কিছুই দেরি হয়নি, তোমরা আমার স্টুডেন্ট, এত চিন্তা করো না, শুধু তোমাদেরকে আমার সঙ্গে খাটতে হবে আর কিছুই না। যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই আমার কথা শুনে চলতে হবে, আমি যেগুলো বলবো সেগুলো পড়তে হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট এমনি হয়ে যাবে। তো চলো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।